This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH বিকেল ৫টা শুরু করছি আজকে পাঁচ কথা মানে আজকে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর, বিশেষ খবর আপনাদের জন্য নিয়ে আসি। আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর রয়েছে সবার আগে আপনাদের জানাবো সে খবরই। এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূল কংগ্রেস বরাবরই সরব, আর সেক্ষেত্রে এবার ভাষা বিতর্কের আঁচ কোথায় পড়লো জানেন? কলকাতা পুরসভায়। কেন এই কথা বলছি? তার কারণ সেখানে বলা হয়েছে অধিবেশনে বা কোনো কার্য বিবরণী সভায় ইংরেজি বা হিন্দিতে প্রশ্ন করা যাবে না। কাউন্সিলররা তারা হিন্দিতে বা ইংরেজিতে প্রশ্ন করতে পারবে না। কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়। বাংলা ভাষার অগ্রাধিকার এবং বাংলা ভাষাকে গুরুত্ব দিতেই শাসক দলের এই নির্দেশ এবং বাংলা ভাষাভাষীদের হেনস্থার প্রতিবাদ স্বরূপ এই সিদ্ধান্ত বলেই পুরসভা সূত্রে খবর। মালা রায় তার বক্তব্য আপনাদেরকে শোনাই। আমি মনে করি পৌরসভায় এই পথ দেখাবে। প্রশ্ন প্রস্তাব যারা রাখবেন জনপ্রতিনিধিরা, তাদেরকে বাংলা ভাষায় রাখার জন্যই নির্দেশ দেওয়া হয়েছে। সার্কুলার দেওয়া হবে খুব তাড়াতাড়ি এবং উত্তর এমআইসি এবং মেয়র যিনি দেবেন তারা সবাই বাংলাতেই দেবেন, এটাই ঠিক হচ্ছে। এমনি বাংলাতেই সবসময় হয়ে থাকে, কিছু কিছু জনপ্রতিনিধি কখনো কখনো ইংরেজিতে কিংবা হিন্দিতে রাখতেন, সেটা এবার বাংলাতে যাতে রাখে তার জন্য আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে। শান্ত ভট্টাচার্য আমাদের সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। শান্ত, জেনারেলি মালা রায়ও শুনলাম বলছেন যে সাধারণত কথাবার্তা বা এ ধরনের কার্যবিবরণী কিন্তু বাংলাতেই বলা হয়, সেক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত এর আগে শোনা যায়নি, এবারই প্রথম। প্রয়োজন হলো কেন এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার? দেখো, প্রথমত কয়েকটা কারণ তোমাকে বলে রাখি। যেভাবে ভিন রাজ্যগুলোতে বিশেষ করে যেটা অভিযোগ উঠছে যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ভাষাভাষী এবং বাংলা ভাষাভাষী বাঙালিগুলোকে হেনস্থা করার অভিযোগ উঠছে এবং বাংলা ভাষাকে কোথাও অপদস্থ করার অভিযোগ উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুরসভায় কিন্তু প্রথম পথ দেখাচ্ছেন বলে জানালেন কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়। এবং তিনি যেটা জানিয়েছেন বাঙালি অস্মিতাকে মূলত গুরুত্ব দিতেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। দেখো, কলকাতা পুরসভার যে অধিবেশন পর্ব সেখানে কিন্তু অনেক কাউন্সিলর রয়েছেন যারা ইংরেজিতে প্রশ্ন করেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও কলকাতা পুরসভার 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় তিনিও ইংরেজিতে কোশ্চেন করেছিলেন। এই অবস্থায় তাকে ডেকে কলকাতা পুরসভার চেয়ারপারসন বলে দেন যে বাংলা ভাষাকে গুরুত্ব দিতে হবে এবং বাংলা ভাষাতেই প্রশ্ন করতে হবে, এবং সেই ব্যাপারে কিন্তু তিনি নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন কাউন্সিলরদের। এবং আগামী কয়েকদিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি হতে চলেছে যে সব প্রশ্ন এমনকি কার্য বিবরণী সভা সব কিন্তু বাংলাতেই হতে হবে, বাংলা ভাষাতে হতে হবে। বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া, মুখ্যমন্ত্রী যে বিষয়টি বারবার করে বলেছেন। শান্ত, আরেকটা কথা ছোট্ট করে বলো, সেটা হচ্ছে পুরসভা পথ দেখালো, তুমি এই কথাটা বললে, তার মানে পুরসভার পর বিধানসভা বা অন্যান্য জায়গাতেও কি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ হতে পারে? একদমই, সেই বিষয়টা কিন্তু আমরা মালা রায়ের কাছে প্রশ্ন করেছিলাম। তিনি বলেছেন এই পথ কলকাতা পুরসভা দেখালো, আগামী দিন থেকে বিধানসভাও এই পথই অবলম্বন করবে, কারণ বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার জন্য। আর সেই কারণেই আগামী দিন থেকে যে বিধানসভাতেও কার্যবিবরণী এবং অন্যান্য লেখা যেগুলো নোট আকারে দেওয়া হয় বা প্রশ্ন দেওয়া হয় সেগুলো ইংরেজির বদলে বাংলাকেই গুরুত্ব সহকারে তোলা হবে এবং বাংলাতেই প্রত্যেকের কাছে প্রশ্ন বা অন্যান্য তাদের যে বক্তব্য যে তুলে ধরা হয় নোট আকারে সেটাও বাংলাতেই দেখা যাবে। অর্থাৎ বাংলা ভাষায় গুরুত্ব দেওয়া, বাংলা অস্মিতাকে গুরুত্ব দেওয়া, সবকিছুকে গুরুত্ব দিয়েই কিন্তু আগামী দিন থেকে যে কোনো বিধানসভা হোক বা পুরসভা হোক বাংলাতেই প্রশ্ন। শান্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ কলকাতা পুরসভার সিদ্ধান্ত হচ্ছে বাংলা ভাষাতেই প্রশ্নোত্তর পর্ব বা কার্য বিবরণী সেটা বলতে হবে, ইংরেজি বা হিন্দি ভাষায় বলা যাবে না। এই নির্দেশ কার্যকর করা হয়েছে কলকাতা পুরসভায়। এবার বাংলায় বাড়ি বদল করতে চায় রাজ্য নির্বাচন কমিশন। বাড়ি বদল করতে চেয়ে চিঠি রাজ্যের মুখ্য সচিবকে। স্ট্র্যান্ড রোডের ওপর আরো বড় বাড়ি চাইছে কমিশন। রাজ্যের সিইও অফিসকে স্বতন্ত্র করার নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। আলাদা বাজেট বরাদ্দেরও নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। বাংলায় স্যার অর্থাৎ এসআইআর এর জন্যই এই তোড়জোড়, খবর কমিশন সূত্রে।
আরও একবার আপনাদেরকে জানাই, বিহার ঘুরে বাংলায় আসতে চলেছে এসআইআর এবং সেটা হতে আর সপ্তাহখানেক সময় বাকি। তার মধ্যেই আমরা যেটা জানতে পারছি যে বাংলায় বাড়ি বদল করতে চায় রাজ্য নির্বাচন কমিশন। বাড়ি বদল করতে চেয়ে চিঠি রাজ্যের মুখ্য সচিবকে। স্ট্র্যান্ড রোডের ওপর আরও বড় বাড়ি চাইছে কমিশন। রাজ্যের সিইও অফিসকে স্বতন্ত্র করার নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। আলাদা বাজেট বরাদ্দেরও নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। এবং সেটার কারণ কি? সেটার একমাত্র কারণ হচ্ছে এই বাংলায় এসআইআর। এই বাংলায় এসআইআর এর জন্যই এই তোড়জোড়, এমনটাই কমিশন সূত্রে খবর। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, এই যে নতুন বাড়ির তোড়জোড় কমিশন করতে চাইছে, কারণটা কি? মধ্যে এই মুহূর্তে বামালোরে যে বিল্ডিং রয়েছে সেখানে দুটি তলা সাধারণত ইলেকশন কমিশন ব্যবহার করে এবং বড় কোনো নির্বাচন যেমন বিধানসভা হোক বা লোকসভা নির্বাচন হোক সেক্ষেত্রে তারা আরো একটি তলা নেয়। কিন্তু যেহেতু গোটা জায়গাটা অত্যন্ত স্পেস কম, সেই জন্যই তারা এটা করতে চাইছে। এর কারণ হিসেবে দুটি বিষয় উঠে আসছে। একটা হচ্ছে এসআইআর এর জন্য যেমনটা তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর লোকজন লাগে, বিএলআরও অফিসাররা আসবেন, প্রচুর কাগজ জমা পড়বে, তার জন্য একটা আলাদা দপ্তরের মতো করতে হবে। এই সমস্ত কাজের সাথে সাথে সেই কাজ শেষ হতে না হতেই ফাইনাল রিভিশন, অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের মধ্যে ফাইনাল রিভিশন, যেটা 5ই জানুয়ারিতে যে ফাইনাল পাবলিকেশনের বিষয় বেরোয় সেটার সাথে সাথে তারপরেই আসছে বিধানসভা নির্বাচন। এই যে গোটা প্রসেসটা পরপর সময় আসছে, তার জন্যই এই নতুন বাড়ির খোঁজে রয়েছে নির্বাচন কমিশন। মনে করা হচ্ছে তারা যেটা মুখ্য সচিবকে চিঠি লিখেছেন সেখানে জানাচ্ছেন যে একেবারে সেন্ট্রাল কলকাতা অর্থাৎ স্ট্যান্ড রোডের কাছাকাছি তারা কোনো বাড়ি চান এবং সেখানেই এসআইআর এর সাথে সাথে উঠে যেতে চাইছেন নির্বাচন কমিশনের কর্তারা। শ্রাবন্তী, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বড় জায়গা, বেশি জায়গার জন্যই এই ঠিকানা বদল কমিশনের, এমনটাই সূত্রের খবর। যে কথা বলছিলাম, বিহার ঘুরে বাংলায় তো এসআইআর আসছে এবার। সূত্র মারফত খবর যে যে কোনো দিন বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ শুরু হতে পারে এবং অগস্টের প্রথম সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে পারে। সূত্র মারফত এমনই খবর। নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে, বিজ্ঞপ্তি জারি শুধু সময়ের অপেক্ষা। খবর সূত্রের জানা যাচ্ছে বিএলও যারা এই সমস্ত জায়গায় কাজ করবেন তাদের ভাতা ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, দিনের পর দিন বহু আবেদন পড়েছে, যেখানে মৃত ভোটারের পরিবারের সদস্যরা নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন। কিন্তু এতদিন সেরকম সুনির্দিষ্ট পদ্ধতি ছিল না। এবার এসআইআর এর মাধ্যমে এহেন মৃত ভোটার নাম বাদ দেওয়ার বিষয়টি আরও সুনির্দিষ্ট করতে চাইছে নির্বাচন কমিশন। এসআইআর পদ্ধতির ফলে আধিকারিকরা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম ফিল আপ করবেন, যাতে মৃত ভোটার তালিকা শূন্য হবে, এমনটাই দাবি নির্বাচন কমিশনের। ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে বিহার দখলের জন্য সেখানেও এসআইআর করেছে এবং বিজেপির অঙ্গুলি হেলনে তারা উঠছে এবং বসছে। খুব দুঃখের কথা, ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা হয়েছে সংবিধানের জোরে এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন এতদিন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছিল, কিন্তু নরেন্দ্র মোদী এসে এইসব প্রতিষ্ঠানগুলোর কোমর ভেঙে দিয়েছেন এবং তারা শাখা সংগঠন, বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করছে মানুষের জন্য না, মানুষের ভোটের অধিকারের কথা ভাবছে না। বিজেপি কি করে ভোটে জিতবে তার জন্য ছলা কলা এবং নানা রকম খন্তি ফিকির আসছে। সেটাই হবে, সেটাই হওয়া উচিত, তো সেটাই হবে। কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে, আর ডেফিনেটলি হবে। কতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং করতো তারা বেরিয়ে যাবে। রাজ্য কি মানবে না, সবাইকে মানতে হবে, রাজ্য না বলে হবে।
অগস্টের শুরুতেই বাংলায় এসআইআর শুরু করতে পারে নির্বাচন কমিশন এবং 2রা অগস্ট থেকে শুরু হচ্ছে রাজ্যের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। 3টি বুথে নিয়ে তৈরি হবে এই একটি কেন্দ্র। সেখানেই পৌঁছে যাবেন সরকারি আধিকারিকরা, থাকবেন স্থানীয় জনপ্রতিনিধিও। নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন স্থানীয়রা। বুথ প্রতি বরাদ্দ 10 লক্ষ টাকা। গোটা প্রকল্পের জন্য বরাদ্দ 8,000 কোটি টাকা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন এসআইআর শুরুর আগেই কি বুথের বাস্তব চিত্র জানতে চাইছে শাসক দল? ভোটারদের তথ্য আগে ভাগে সংগ্রহ করতেই কি পাড়া প্রকল্প সরকারের? নির্বাচন কমিশনের সমান্তরাল ডেটা ব্যাংক তৈরি করতে চাইছে শাসক দল, প্রশ্ন তুলছে বিরোধীরা। আসলে এর আগে যখন দুয়ারে সরকার হয়েছিল তখনই একই রকমের ব্যঙ্গ করেছিল। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত উপর করে আশীর্বাদ করেছিল। আর এবার পাড়ায় সমাধান, আমার পাড়া আমার সমাধান, আমার পাড়ায় সমাধান, এই প্রকল্প আরম্ভ হওয়ার সাথে সাথে হৃদকম্পন ধরে গেছে। কারণ ওরা তো মানুষের সাথে থাকে না, মানুষের পাশে থাকে না, মানুষের বুথে বুথে প্রয়োজনে থাকে না। যে 10 লক্ষ টাকা বুথ পিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী খরচ হবে, সেই টাকাটা পুরোটাই খরচ হবে এই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে। সুতরাং এই আহাম্মকের মতো মূর্খের মতো উক্তি করে এরা আসলে মানুষের চাহিদাটাকে অসম্মান করছেন। তৃণমূল কংগ্রেস তো কখনো কোনো সমাধান দেয় না, ওরা সমস্যা নিয়েই যায়। ওই প্রকল্পের নাম হচ্ছিল আমাদের পাড়া নতুন সমস্যা। আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এসে বলছে বুথে বুথে 1 লাখ টাকা করে দেবে, কার মাধ্যমে দেবে? এই সময় সরকারি প্রকল্পের নাম করে তৃণমূলের বুথ লেভেলের কর্মী বাহিনীর পকেটে টাকা ঢুকিয়ে তাদেরকে ভোটের জন্য রাস্তায় নামানোর কাজ তৃণমূল করছে। সেটা এসআইআর আগে সার্ভে হতে পারে বা ভোটে বোম মারা হতে পারে। মোট কথা সরকারের টাকায় তৃণমূলের কর্মী বাহিনীকে আবার মোতায়েন করার কাজ করছে তৃণমূল সরকার। ভোটার তালিকা সংশোধনের কাজে প্রশিক্ষণ শিবির বিজেপির। দলীয় নেতাকর্মীদের ট্রেনিং এর ব্যবস্থা বঙ্গ বিজেপির। অগস্টে রাজ্যে এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা এবং তার আগে প্রশিক্ষণের ব্যবস্থা বিজেপির। BLO 1 ও BLO 2 ধাপে হবে প্রশিক্ষণ। BLO 1 হিসেবে 3 থেকে 3,500 নেতা কর্মীকে প্রশিক্ষণ দিচ্ছে বিজেপি। এক একটি বিধানসভায় 3 জন করে BLO 1 থাকছেন। এই 3 জনের নাম ERO এবং DEO তথা DM এর কাছে জমা দিতে হবে। BLO 1 হিসেবে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারাই BLO 2 দের প্রশিক্ষণ দেবেন। আগামী 20 তারিখ পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। খুব শীঘ্রই দেশ জুড়ে শুরু হবে ভোটার তালিকা পরিমার্জন। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন এবং দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই লক্ষ্য জানালো হলো নির্বাচন কমিশনের তরফে। দেশ জুড়ে কবে থেকে শুরু হবে এসআইআর খুব শীঘ্রই জানাবে কমিশন। भाई साहब, आपका जो बॉर्डर है वो तो मिनिस्ट्री ऑफ होम अफेयर्स देखता है। इन्फिल्ट्रेशन का जिम्मेवारी मिनिस्ट्री ऑफ होम अफेयर्स है। होम मिनिस्टर को रिजाइन करना चाहिए। अगर होम मिनिस्ट्री ये कहना चाहती है कि 56 लाख पीपल बिहार में इलीगल्स है, फॉरेनर्स है, सिटीजन्स नहीं है, तो ये आए कहाँ से? तो आप बॉर्डर पर क्या कर रहे हैं? आप इस्तीफा दे दो। सो दिस इज अ मास डिसएनफ्रेंचाइजमेंट एक्सरसाइज। গতকাল আমরা TV9 বাংলায় স্পেশালে তুলে ধরেছিলাম যে আলিপুর চিড়িয়াখানায় বহুত গরমিল রয়েছে। পশু পাখির জীবজন্তু হিসেবে বিস্তর গরমিল রয়েছে। 1 বছরে 300 বেশি পশু পাখি কমে গেছে। পাচারের অভিযোগ পশু প্রেমীদের এবং TV9 বাংলার সেই খবরের জোরেই অবশেষে তদন্তে বন দফতর। জানালেন বনমন্ত্রী বীর বাহা হাসদা, অর্থাৎ বনমন্ত্রক ইতিমধ্যেই বন দফতর ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে এবং তদন্তে বন দফতর। অবশ্যই আমরা ডিপার্টমেন্ট থেকে ইনকোয়ারি করছি, কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি এখনো পর্যন্ত এভাবে কোনো তথ্য আমাদের কাছে নেই। কিন্তু যেহেতু এটা বিচারাধীন একটা ব্যাপারও আছে, সেই দিকটাও আমরা নজর রাখছি। আর আমাদের দপ্তরের তরফ থেকে আমরা একটা ইনকোয়ারিও বসিয়েছি। রাহুল দাকে বিদায় জানাতে হচ্ছে। প্রয়াত TV9 বাংলার কনসাল্টিং এডিটর প্রোগ্রামিং রাহুল পুরকায়স্থ। জন্ম 1964 সালের 6ই ডিসেম্বর। বয়স হয়েছিল 61 বছর। শৈশব থেকেই বেলঘরিয়ার বাসিন্দা। কলোনি জীবন, উত্তাল 7-এর দশকের পরিসরে বড় হয়ে ওঠা। খুব কম বয়স থেকেই পত্রপত্রিকায় লেখালেখি, তারপর সাংবাদিকতায় প্রবেশ। 8-এর দশক থেকেই তার লেখা কবিতা নিয়মিত প্রকাশিত হতে থাকে। পেশাদারি সাংবাদিকতার শুরু আলোকপাত পত্রিকার মাধ্যমে, তারপর দূরদর্শন দর্পণ, তারপর খাস খবর, আর সবশেষে TV9 বাংলা। কর্মজীবনে একাধিক গণমাধ্যমে কাজ করেছেন তিনি। বীরেন্দ্র চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের প্রভাব রয়েছে রাহুল পুরকায়স্থর কবিতায়।
কবি হিসেবে পেয়েছেন পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মধুসূদন পুরস্কার, পেয়েছেন বাংলা একাডেমি, কবিতা একাডেমি, বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্মান, শক্তি চট্টোপাধ্যায় সম্মান, ভাষানগর সম্মান। প্রথম কাব্যগ্রন্থ শাসাঘাত তাৎকল পুরনো হরফ, তারপর কলোনির কবিতা সহ অসংখ্য বই লিখেছেন। ছোট বড় মিলিয়ে তাঁর লেখা কবিতার বইয়ের সংখ্যা 20। পাঠক মহলে কবি শক্তি চট্টোপাধ্যায়ের পরই উচ্চারিত হয় রাহুল পুরকায়স্থর নাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মৃত্যুতে শোক প্রকাশও করেছেন। আজ মন ভালো নেই TV9 বাংলা পরিবারের। ভালো থেকো রাহুলদা। একই সঙ্গে বহু বিশিষ্ট জনও শোক প্রকাশ করেছেন। হাসপাতালে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। আমাদের বন্ধু রাহুলের বন্ধু হিসেবে যেমন এসেছি, তেমনি আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অন্যতম প্রতিনিধি হিসেবেও আমি এখানে এসেছি। আমার কাছে পুরো বিষয়টাই খুব বেদনার, শোকের। কম বয়সে রাহুলকে আমাদের হারাতে হলো। অনেক দিন ধরে ডায়ালিসিস চলছিল, কিন্তু শেষ অবধি আমাদের ওকে হারাতে হলো। সমবেত শোক, সেই গাথায় আমিও সামিল আছি। রাহুলের মৃত্যু বাংলা সংস্কৃতি জগতের একটি অপূরণীয় ক্ষতি। আমাদের বন্ধু এই ভেবে গর্ব হতো যে এমন শব্দ চয়ন করতে পারে, এমন কবিতা লিখতে পারে, যে আবার নাটকেরও খুব সমঝদার এবং খুব নিয়মিত থিয়েটার দেখবার অভ্যেস, এবং সবচেয়ে বড় কথা, নতুন কিছু ভাবনা মাথায় এলে বা দেখলে হই হই করে সেটা জানান দেওয়া এবং সেটার মধ্যে ঢুকে পড়বার যে ছেলে মানুষই, সেটা রাহুল পুরকায়স্থর মধ্যে দেখেছি। আর তারিফ করতে দেখেছি খুব খোলা মনে, নিন্দে করতেও দেখেছি, সমালোচনা করতেও দেখেছি, কিন্তু সেটা তো সঙ্গত কারণেই বলার দরকার বলেই বলতো। আর তার সঙ্গে ছিল যেটা ভালো লাগলে সেটা এত হই হই করে জানান দেওয়া। কবিতা আমি পড়েছি, আমি তো নিজে কবিতার আগ্রাসী পাঠক, আমি কবিতা পড়েছি, খুবই ভালো কবিতা লিখত। খুব অসময়ে চলে গেল, দুঃখের খবর। এটা একটা শূন্যতার সৃষ্টি করলো। আমি তার আত্মার সদ্গতি কামনা করি। তিনি হয়তো বহুজনের জন্য লেখার কথা ভাবতেন না। তার একটা গভীর রাজনৈতিক বিশ্বাস ছিল, যেটা অনেক ব্যপ্ত হয়তো, কিন্তু কবিতার দিক থেকে তার একটা সম্পূর্ণ অন্যরকম চেতনা কাজ করত। ছোট ছোট কবিতা লিখতেন, খুব অ্যাফোরিস্টিক স্টাইলে কবিতা লিখতেন, কিন্তু কবিতাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আমার মনে হয় যে বাংলা কবিতায় সমর সেনের পর রাহুল পুরকায়স্থ এই ছোট ছোট কবিতা লেখার ব্যাপারে এত বাংময় হয়ে উঠেছিলেন যে সত্যি তাকে তার খুব বড় কবিতা আমি কখনো প্রায় পড়িনি বলতে গেলে, খুব একটা দুটো হয়তো আছে। আমি মনে করি তার একটার পর একটা বই যেরকম ভাবে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে বাংলা কবিতার দীক্ষিত পাঠকদের মধ্যে, এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি হিসাবে বাংলা ভাষায় প্রতিষ্ঠিত হয়েছেন। এবার শিয়ালদা স্টেশনে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা। পূর্ব ভারতের মধ্যে প্রথম শিয়ালদা স্টেশনে বসছে এই ক্যামেরা। যাত্রীদের মুখের ছবি তুলে ডেটাবেসে থাকা অপরাধীদের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখবে এই বায়োমেট্রিক সিস্টেম। অপরাধীদের সঙ্গে মিল পাওয়া গেলেই রেল পুলিশের কাছে খবর চলে যাবে কোন প্ল্যাটফর্মে সে দাঁড়িয়ে আছে। প্রায় 4,80,00,000 টাকা ব্যয়ে 117টি ক্যামেরা বসবে শিয়ালদা স্টেশনে। 2026 সালের মধ্যে মোট 500টি ক্যামেরা বসে যাবে শিয়ালদা ডিভিশনের বিভিন্ন জায়গায়। পূর্ব ভারতের মধ্যে সর্বপ্রথম শিয়ালদহ স্টেশনে বসছে ফেস রেকগনিশন ক্যামেরা, এবং সেটা পাইলট প্রজেক্ট হিসাবে শিয়ালদহে মোট 117টি ক্যামেরা বসানো হচ্ছে বলে পূর্ব রেল এবং শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর। এবং সেই ক্যামেরা বসানোর পর কোন জায়গা থেকে মনিটরিং হবে সেখানে আমরা এখন রয়েছি। মূলত এভাবেই যে ক্লোজ সার্কিট ক্যামেরা যে ফুটেজগুলো আসছে সেগুলো এভাবেই মনিটর করছেন আরপিএফের যারা জওয়ান বা যারা আধিকারিকরা রয়েছেন, তারা এইখান থেকেই মূলত ট্র্যাক করবেন অপরাধীদের। মূলত এই ক্যামেরার সামনে যদি অপরাধীরা চলে আসে কোনো সময়, তখন সেই ক্যামেরার মাধ্যমেই আরপিএফের যারা মূলত ট্র্যাক করছেন তাদের কাছে
তথ্য চলে যাবে যে কোথায় কোন প্ল্যাটফর্মে এই অপরাধীরা লুকিয়ে রয়েছে, আর তখনই তাদেরকে ধরা সম্ভব হবে বলেই শিয়ালদহ ডিভিশনের আধিকারিকরা জানিয়েছেন। 100% সিকিউরিটি ওইভাবে এনশিওর করা যাচ্ছে না। তখন আমরা এই ডিসিশন নিয়েছি, এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফেস রেকগনিশন ক্যামেরা ক্রিটিক্যাল পজিশনে 117টা এই ধরনের ক্যামেরা লাগানো হবে। যারা নোন অপরাধী তাদের ডাটাবেস আমাদের কাছে আছে, সেখান থেকে দেখা যাবে, সেখান থেকে তাকে ন্যাপ করার সুবিধা হবে। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।